আজকে আমরা ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার অথবা সাবট্রাক্টর সম্পর্কে পড়ব। এর প্রাইমারি কাজ হচ্ছে দুটো গিভেন ভোল্টেজ থাকবে V1 আর V2, তাদের ডিফারেন্সটা নেবে এবং যদি দরকার হয় তাহলে তাদের অ্যামপ্লিফিকেশন করবে, আদারওয়াইজ অ্যামপ্লিফিকেশন করবে না। তো কি করে এটা করে দেখো। তো প্রথমত এর উপরের সার্কিটটা আমাদের ক্লোজ লুপ সার্কিট যেরকম ছিল সেরকমই হবে, যেখানে আমরা একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স নেব এবং তার থ্রু আমরা ফিডব্যাক দিচ্ছি এবং এই যে ভোল্টেজ দুটো থাকবে সেটা দুটো ডিফারেন্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা ইনপুটে দেব। এখানে দিচ্ছি ধরো এখানে আর দিচ্ছি, দিস ইজ ইনপুট ভোল্টেজ V1, দিস ইজ ইনপুট ভোল্টেজ V2, এটাও আর নিচ্ছি। তোমাদের চট্টোপাধ্যায় রক্ষিতে এটা R1 R2 করা আছে, তো আমিও R1 R2 করে দিই। এখানে ফিডব্যাক রেজিস্ট্যান্সটা সিম্পলি R2 লেখা আছে, ঠিক আছে? তো এখানে কনফিউজ হওয়ার কিছু নেই। আর এখান থেকে আরেকটা রেজিস্ট্যান্স নেওয়া হয়েছে হুইচ ইজ ইকুয়াল টু R2 এবং এটাকে গ্রাউন্ড করে দেওয়া হয়েছে। আচ্ছা, এরকম কেন হলো সার্কিটটা সেটা আমি পরে দেখাচ্ছি, আপাতত আগে ইউজটা দেখে নাও। ওটা কেন হচ্ছে সার্কিটটা সেটা আমি দেখিয়ে দেবো পরে। তো এখানে আমি আউটপুট ভোল্টেজ পাচ্ছি ভি আউটপুট। তো কি করে সার্কিটটা কাজ করছে দেখো। আমরা জানি এই দুটো পয়েন্টে এখানে আর এখানে পোটেনশিয়াল সেম হবে, বিকজ ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স আছে অপ অ্যাম্পের। তো ধরে নিচ্ছি এই ভোল্টেজটা Vx, দুটোই Vx ইকুয়াল ভোল্টেজ। তাহলে দেখো দুটো ডিফারেন্ট কারেন্ট যাবে। একটা কারেন্ট এখানে যাচ্ছে ধরো I1, সেটা এখানে আসার পরে অপ অ্যাম্পের ভেতরে ঢুকতে পারছে না, তো পুরোটা আবার আউটপুটের দিকে চলে গেল। আর নিচের সার্কিটে দেখো আরেকটা কারেন্ট এদিক থেকে যাচ্ছে এবং এই পয়েন্টে আসার পরে কারেন্টটা যেহেতু অপ অ্যাম্পে ঢুকতে পারছে না, তো অবভিয়াসলি এখান থেকে গ্রাউন্ডে চলে যাবে। তো এই দুটো ডিফারেন্ট লাইনের জন্যই আমরা কার্চফ সার্কিট ল ইউজ করব এবং আমরা একটা রিলেশন বের করব। তো প্রথমে আমি এই লুপটা দেখছি। তো এখানে এই কারেন্টটা কি, সিম্পলি V1 মাইনাস Vx ডিভাইডেড বাই R1 ইজ ইকুয়াল টু, এখানে কারেন্টটা কত হবে, Vx মাইনাস V আউটপুট ডিভাইডেড বাই R2। এখানে RF দিতে পারো, R2 দিতে পারো, হোয়াট এভার। সেকেন্ড কেসে আমরা এই কারেন্টটা দেখছি। এখান থেকে এখানে কারেন্ট কত হবে, V2 মাইনাস Vx বাই R1 ইজ ইকুয়াল টু, আর এখানে কারেন্টটা কত হবে, Vx মাইনাস 0 হুইচ ইজ নাথিং বাট Vx ডিভাইডেড বাই R2। এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। এবার আমাদের একটাই কাজ হবে, ইকুয়েশন 2 থেকে আমি ইকুয়েশন 1টাকে মাইনাস করব। দেখো আমার প্রাইমারি অবজেক্ট কি ছিল, V2 মাইনাস V1 বের করব এবং যদি দরকার হয় এটাকে একটা অ্যামপ্লিফাই করব এবং আউটপুটটা যেন আমার এরকম বের হয়, তাই তো? তো এই কাজটা করার জন্য দেখো আমাকে যদি V2 মাইনাস V1 করতে হয়, তাহলে ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1টা বাদ দিয়ে দেবো, V2 মাইনাস V1 চলে আসবে, Vx কেটে যাবে, তাই তো? তো সেটাই আমি করছি, ইকুয়েশন 2 থেকে 1টাকে মাইনাস করছি। তাহলে কত হবে দেখো, এই দুটো থেকে V2 মাইনাস V1 বাই R1 ইজ ইকুয়াল টু, এখানে কত হচ্ছে, V আউটপুট ডিভাইড বাই R2। তাহলে এই কোশ্চেনটাকে একটু সাজিয়ে লিখি, V আউটপুট ইজ ইকুয়াল টু R2 বাই R1 ইন্টু V2 মাইনাস V1। তাহলে দেখো আমরা যে ফরম্যাটটা চেয়েছিলাম সেই ফরম্যাটে পেয়ে গেলাম। ইনপুট ভোল্টেজ দুটো যেটা ছিল V1 এর V2 তার ডিফারেন্স নেওয়া হচ্ছে এবং তাকে একটা অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর দিয়ে গুণ করে আমি আউটপুটে পাচ্ছি। তাহলে এখানে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর বা গেন কত, গেন হচ্ছে R2 বাই R1, আর তুমি যদি RF দিয়ে লিখে থাকতে তাহলে RF বাই R1। তো যদি আমার এই দুটো ভোল্টেজের ডিফারেন্সটা উইদিন স্যাচুরেশন ভোল্টেজ রিজিয়ন হয়, মানে আমার সাপ্লাই ভোল্টেজের থেকে কম হয়, তাহলে আমার গেন না নিলেই হলো, তাই তো? তাহলে আমি R1 ইকুয়াল টু R2 যদি নিয়ে নিই, তাহলে R1 ইকুয়াল টু R2 যদি না হয়, তাহলে আমার কি হবে, সিম্পলি আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু V2 মাইনাস V1 হয়ে যাবে। এটাকে আমি সিম্পল সাবট্রাক্টর বলবো তখন, ঠিক আছে? তখন এটা আর অ্যামপ্লিফাই করলো না, জাস্ট দুটোকে সাবট্রাক্ট করলো। এবার দেখা গেলো এই সাবট্রাকশনটা খুবই স্মল হচ্ছে, আমি সেটাকে অ্যামপ্লিফাই করতে চাই, তাহলে সেই কেসে আমাকে কি করতে হবে, R2 গ্রেটার দেন R1 নিতে হবে। যদি R2 R1 এর থেকে ডবল হয় তাহলে আমার সাবট্রাকশনটাকে কি করবে, 2 টাইমস মাল্টিপ্লাই করে আউটপুট আমি পাবো, তাই তো? তখন আউটপুট ভোল্টেজে যা পাবো ডিভাইডেড বাই R2 বাই R1 যদি করি তাহলে আমি অ্যাকচুয়াল রেজাল্টটা পেয়ে যাবো, কিন্তু তাতে করে আমার এরারটা কম হবে রিডিংয়ে। আর যদি দেখা যায় যে এই V2 মাইনাস V1টা সাপ্লাই থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা উল্টোটা নেব, R2 লেস দেন R1 নেব। তাহলে আমার কি হবে, অ্যামপ্লিফিকেশনটা এমনভাবে হবে যাতে আউটপুট ভোল্টেজটা স্যাচুরেশনের থেকে কম হয়ে যায়। তাতে করেও আমি যে আউটপুট ভোল্টেজ পাবো সেই আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই R2 বাই R1 করলেই আমি সাবট্রাকশনটা পেয়ে যাব। তো এইভাবে তোমরা পুরো
সাব ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার অ্যাপ্লিকেশনটা করতে পারো। তোমরা নিজের এক্সাম্পল নিয়ে দেখতেই পারো, যদি 1 ভোল্ট আর 2 ভোল্ট দেওয়া হয় তাহলে R1 আর R2 ডিফারেন্টভাবে চুজ করো, তুমি আউটপুটে কী পাচ্ছ। তো তোমরা এই ভিডিওটা এখানেই শেষ করতে পারো, কারণ পরীক্ষার জন্য যতটুকু জানার দরকার কিভাবে এই ক্যালকুলেশনটা করা হচ্ছে, গেন কি, এবং কখন R1 ইকুয়াল টু R2 নেব, বা কখন R1 আর R2কে নন ইকুয়াল নেব, কখন কিভাবে গেনটাকে চুজ করব, সব কিছু তোমরা শিখে গেলে। এবার যদি কেউ নিজের কিউরিওসিটির জন্য জানতে চাও যে কি করে আমরা এই সার্কিটটা পাচ্ছি, এই সার্কিটটা এরকম তো প্রথম দেখছো তোমরা এখানে, তাহলে সেটা তোমরা এখন দেখতে পারো, আমি এই ভিডিওতে এখন বলবো, কিন্তু এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, তোমাদের জেনে রাখার জন্য ইম্পর্টেন্ট। সো দেখো, নর্মালি আমাদের যে কোনো অপ অ্যাম্পের সার্কিটে যেটা ক্লোজ লুপ হয়, আমরা দেখেছি যে এখানে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স থাকবে, সাপোজ দিস ইজ R2 যেরকম আমি লিখেছি ওখানে, এবং এখানে ইনপুটের জন্য একটা রেজিস্ট্যান্স আছে R1। এবার এইখানে আমি V1 আর এখানে আমি V2 দিতে পারতাম, তাহলে আউটপুট কত পেতাম আমি, ভি আউটপুট। এটা একটা প্রশ্ন, কারণ এই সার্কিটটা আমি দেখেছি এটা একটা ইনভার্টিং, যদি আমি এটাকে গ্রাউন্ড করে দিই আর এটাকে ইনপুট ভোল্টেজ দিই তাহলে এটা একটা নন ইনভার্টিং সার্কিট, আর যদি এখানে গ্রাউন্ড করে দিই আর এখানে ইনপুট ভোল্টেজ দিই তাহলে এটা ইনভার্টিং সার্কিট। সো এটা আমি বুঝতে পারছি, কিন্তু আগের ছবিটা দেখো, এখানে হঠাৎ করে এখানে দুটো রেজিস্ট্যান্স আসলো এবং তাদের ভ্যালুগুলো আমি খুব মানে কিভাবে চুজ করলাম যে ফিডব্যাক রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সটা ইকুয়াল। তো সেই লজিকটা আমি এখানে দেখাচ্ছি। দেখো, যদি আমি একসঙ্গে দুটো ভোল্টেজ দিই তাহলে আমার আউটপুট কত হবে সেটা আমরা সুপারপজিশন প্রিন্সিপাল থেকে পেয়ে যাব। সুপারপজিশন প্রিন্সিপাল কি, যে দুটো পাওয়ার সাপ্লাই থাকলে প্রথমে যে কোনো একটাকে গ্রাউন্ড করো, রেজাল্ট দেখো, সেকেন্ড টাইম আরেকটাকে গ্রাউন্ড করো এবং রেজাল্ট দেখো। তো আমি ফার্স্ট অফ অল V1টাকে দিচ্ছি, V2টাকে গ্রাউন্ড করলাম, তাহলে আমার আউটপুট ভোল্টেজটা কত হচ্ছে দেখো। এই কেসে দেখো এটা সিম্পলি একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, তাহলে আমার তখন আউটপুট ভোল্টেজ কি হবে, -R2/R1 ইন্টু V1। সেকেন্ড কেসে সুপারপজিশন থিওরেমের এই পার্টটাকে আমি গ্রাউন্ড করে দিচ্ছি, ঠিক আছে, আর V2টা এখানে ইনসার্ট করছি ভোল্টেজ। তাহলে এই অবস্থা দেখো, এটা একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এবং এই কেসে আউটপুট ভোল্টেজটা কি ছিল সেটা আমাকে টোটালটার সঙ্গে অ্যাড করে দিতে হবে। এটা হবে 1 + R2/R1, তাই না, RF/R1 ছিল মনে করে দেখো, ইন্টু ইনপুট ভোল্টেজ। আমি যদি এই দুটো রেজিস্ট্যান্স না দিতাম, মানে এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স, তাহলে আমি যদি সরাসরি V1 আর V2 ভোল্টেজটা দিয়ে দিতাম ইনপুটে, তাহলে আমার এই আউটপুটটা আমি পেতাম। আমার টার্গেট কি ছিল, আমার V2 - V1টা পেতে হবে, দুটো ভোল্টেজের ডিফারেন্সটা পেতে হবে, সাবট্রাকশনটা রেজাল্টটা পেতে হবে। তো এখানে দেখো V2 প্লাস আছে, V1টা মাইনাস আছে, বাট আমার এখানে যে গেনটা ছিল, এই গেনটা, এটা আমি যদি A1 লিখি আর এটা যদি A2 লিখি, এইটা A1 এর সঙ্গে মিলছে না। যদি এটা মিলে যেত R2/R1 হতো, তাহলে দেখো আমি R2/R1টা কমন নিতাম, এবং কমন নিয়ে সাপোজ এখানে আমি লিখে দিতাম R2/R1 কমন নিতাম, কমন নিয়ে আমি V2 - V1 লিখতে পারতাম। কিন্তু এখানে আমার এখানে গেনটা কত চলে আসে, 1 + R2/R1 আছে। আমার এরকম কিছু একটা ফরম্যাট চাই। এই ফরম্যাটটা চেঞ্জ করার জন্য দেখো কি করতে হবে, আমি এটাকে আরেকটু ভেঙে লিখি। দেখো, -R2/R1 ছিল V1 প্লাস, এটাকে একটু লসাগু করে নিচ্ছি, R1 এখানে হচ্ছে R1 প্লাস R2 ইন্টু V2। আমার এখানে কি লাগবে, R2/R1 আছে কত, R1 প্লাস R2/R1। আমি তাহলে যদি জাস্ট ইমাজিন করো যে এখানে V2র সঙ্গে আরেকটা কিছু মাল্টিপ্লাই করতে পারতাম, এখানে ধরো একটা কিছু মাল্টিপ্লাই করতে পারতাম, জাস্ট ইমাজিন করো, মাল্টিপ্লিকেশনটা কি হবে, মাল্টিপ্লিকেশনটা হবে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে এইখানে 1/R1 প্লাস R2 আর এখানে R1 প্লাস R2, এই দুটো কেটে যেত, কেটে গিয়ে আমার কিন্তু শুধু থাকতো V2/R1, তাই তো, বুঝতে পারছি। তাহলে শুধু V2র বদলে আমার ছিল V2 এখানে সাপ্লাই, আমার V2টার বদলে আমি যদি R2/R1 প্লাস R2 ইন্টু V2 এই ভোল্টেজটা আমি ইনসার্ট করতে পারি এই পয়েন্টে, ঠিক আছে, তাহলেই কিন্তু আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। সেটা কি করে করা যেতে পারে, দেখো, এটা জাস্ট একটা রেজিস্ট্যান্সের কম্বিনেশন। এবার ইমাজিন করে দেখো যে আমি V2টাকে সরাসরি অ্যাপ্লাই না করে আমি এইখানে দিয়ে দিয়েছি একটা রেজিস্ট্যান্স R1 যেটা কিনা এটার সমান, আর তার সঙ্গে একটা গ্রাউন্ড করে দিয়েছি R2। তাহলে কি হবে, এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে আর এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে, এইখানে যে ভোল্টেজটা পাবো আমি সেটাই ইনপুটে যাচ্ছে, তাই তো, এখানে Vx-টা। তাহলে কত হচ্ছে দেখো, এখানে হোল কারেন্ট কত, I = V2/R1
প্লাস R2, এই কারেন্ট যদি এখানে ফ্লো করে তাহলে R2 রেজিস্ট্যান্স অ্যাক্রস ভোল্টেজ ড্রপ কত, তাহলে আমার Vx ইকুয়াল টু দিস কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স R2, সো V2 বাই R1 প্লাস R2 ইন্টু R2। তাহলে দেখো যেটা আমরা চাইছিলাম সেটাই পেয়ে গেলাম। এবার তাহলে যদি আগেকার মতোই করি, এই জায়গাটা আমি পুরোটা মুছে দিচ্ছি, এখানে দেখো কি হবে, প্রিন্সিপাল অফ সুপারভিশন দিয়ে যদি করি, যে যখন এটাকেও গ্রাউন্ড করে দিচ্ছি তাহলে এটা পুরোটাই গ্রাউন্ডেড, এটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, তাহলে ইনপুটের জন্য আউটপুট আসলো শুধু এই পার্টটা, ঠিক। এবার যখন আমি এটাকে গ্রাউন্ড করে দিলাম V1টাকে, আর এখানে V2 ইনপুট দিচ্ছি, তখন এইখানে ইনপুট হচ্ছে Vx ভোল্টেজ, তাহলে তার যে অ্যাম্প্লিফিকেশন হবে সেটা একটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের মতো হবে। তাহলে সেই ফ্যাক্টরটা কত হবে দেখো, 1 প্লাস R2 বাই R1 ইন্টু Vx। এইবার আমি Vx এর ভ্যালুটা পুট করে দেবো, তাহলে দেখো আমার ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের ভ্যালুটা চলে আসবে। সো দিস ইজ নাথিং বাট মাইনাস R2 বাই R1 ইন্টু V1 প্লাস, এটাকে আমি গুণ ভাগ করে নিচ্ছি, R1 প্লাস R2 ইন্টু Vx এর ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি, দেখো V2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু R2, তাহলে R1 প্লাস R2, এই R1 প্লাস R2 কেটে গেল, তাহলে আমার থাকলো কি, এখানে এটাও মুছে দিই, তাহলে আমার থাকলো মাইনাস R2 বাই R1 V1 প্লাস এখানে থাকছে R2 বাই R1 V2, তাহলে এখান থেকে কমন নিয়ে নাও, R2 বাই R1 ব্র্যাকেটে থাকলো V2 মাইনাস V1। দেখো আমার আগে যে আউটপুটটা এনেছিলাম আমি এইভাবেও কিন্তু একই রেজাল্ট আসলো, তাই তো। তুমি প্রিন্সিপাল সুপারপজিশন থেকেও আউটপুট ভোল্টেজটা বের করতেই পারো। তো পরের যেটা দেখালাম ক্যালকুলেশন, এভাবে তোমাদের করতে হবে জাস্ট বোঝার জন্য, যদি তোমরা চাও, এটা পরীক্ষা আসেও না যে কেন আমরা এই রেজিস্ট্যান্স কম্বিনেশনটা এখানে নিলাম। আদারওয়াইজ তোমাদের যেটা বললাম যে আগে এইটুকু যে সিম্পল ক্যালকুলেশনটা ছিল এটাই পরীক্ষার জন্য যথেষ্ট। এর পরের দিন আমরা পড়বো কি করে অপ অ্যাম্পের থ্রু আমরা ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন করতে পারি, সেই সার্কিটগুলো দেখবো। তোমরা এই সার্কিট সম্পর্কে কোনো রকম অসুবিধা থাকলে কমেন্টে জানাও, আমি সেই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো।